সমাজ শেষ করে দিতে পারে, একটা প্রজন্ম শেষ করে দিতে পারে। এই মাদকের কারবারি যারা, তারা খুব ভালো করে জানে, আর জানে বলেই একটা সমাজ, একটা রাজ্য, একটা দেশ, একটা প্রজন্ম শেষ করার জন্য তারা মাদকের ব্যবহার করে, মাদক বেচে, মাদক কেনে, মাদক পাচার করে। এই মাদক পাচার হচ্ছে আমাদের এই রাজ্যে, আর সেই মাদক ধরার জন্য ঈগল আসছে। এক্সক্লুসিভ নিউজ দিচ্ছি আমরা আপনাদের। ঈগল আসছে। ঈগল একটা ফোর্স যারা মাদক ধরবে। তেলেঙ্গানার ঈগল মাদক পাচার রুখতে এবার বাংলায় তেলেঙ্গানা মডেল অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স। মাদকের টাকায় সন্ত্রাসে মদত দেওয়া হচ্ছে। মাদক জাল কতটা ছড়ালো, কিভাবে ছড়ালো, নজর রাখবে ঈগল, কিভাবে কাজ করবে। আমার সঙ্গে সরাসরি সোমরাজ আছে। সোমরাজ, আমার রাজ্যের জন্য নিঃসন্দেহে একটা ভালো খবর, একটা বড় খবর। আমাদের রাজ্যে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি মাদকের জাল ছড়ানো হচ্ছে, সন্ত্রাস বাড়ানো হচ্ছে, মাদকের টাকা সন্ত্রাসের কাজে ব্যবহার হচ্ছে। এবার সেই সন্ত্রাসের জাল ছেঁড়া হবে, মাদকের জাল ছেঁড়া হবে ঈগল দিয়ে। এবং সেটা আমরা জানতে পারলাম কখন, যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের রাজ্যে শাহী সফর থেকে কিভাবে জানা গেল এই খবর। একদমই দেখো, তুমি দেখেছিলে যে বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠন করা হবে। কিন্তু এই যে অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠন করা হবে, তার কাজ কি হবে, কি মডিউলে কাজ করবে, কেন আমাদের রাজ্যে অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠনের প্রয়োজনীয়তা তৈরি হলো, আর এর কারণ খুঁজতে গিয়ে একের পর এক তথ্য উঠে আসছে, যে তথ্য আমাদের হাতেও এসে পৌঁছেছে। প্রথমেই জানিয়ে রাখি তোমাকে, তেলেঙ্গানার মডেলে বাংলায় হবে এই অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্সের গঠন। অর্থাৎ তেলেঙ্গানায় আমরা যেটা দেখেছি, ঈগল ফোর্স যারা তেলেঙ্গানায় সাফল্যের সঙ্গে মাদক বিরোধী কাজ করে আসছেন, অর্থাৎ মাদক দ্রব্য আটকাতে সাফল্য পেয়েছে, এবং যে ধাঁচে তারা কাজ করছে সেই ধাঁচেই বাংলার অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স কাজ করবে। এই যে অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স, এর জন্য ইতিমধ্যেই 70 জনেরও বেশি নিয়োগের অনুমোদন রাজ্য মন্ত্রিসভা দিয়েছে। কিন্তু তারা যে কাজ করবে, তাদের তো এ রাজ্যে মাদক দ্রব্য আটকানো বা এই মাদক চক্র আটকানোর অভিজ্ঞতা সে অর্থে নেই। এতদিন ধরে এই কাজ রাজ্যে এসটিএফ করত, কিন্তু এবার এসটিএফ এর বদলে করবে এই অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স। আর সেই জন্যই তেলেঙ্গানায় যে মডেলে ঈগল ফোর্স কাজ করে এসছে, সেই মডেলে বাংলায় এবার কাজ হবে এই অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্সের। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বাংলায় 3টি রুটে এই মাদক দ্রব্য ঢুকছে। তুমি দেখেছো সম্প্রতি এসটিএফ বিশাল সাফল্য পেয়েছে এই মাদক দ্রব্য আটকাতে। বিশেষ করে পুরুলিয়ার উদাহরণ উঠেই আসছে, তার কারণ সম্প্রতি পুরুলিয়ায় বিশাল পরিমাণে মাদক দ্রব্য আটকাতে পেরেছে এসটিএফ। কিন্তু যেভাবে রাজ্যে গত কয়েক বছর ধরে মাদক দ্রব্য ঢুকছে, এর মাধ্যমে টেরার লিঙ্ক তৈরি হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দারা তেমনটাই রিপোর্ট পায়। তারপর তৎকালীন, অর্থাৎ এর আগে তৃণমূল কংগ্রেস সরকারকেও তারা জানায় যে এই অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠনের জন্য, কারণ মাদকের মাধ্যমে যেভাবে টেরার লিঙ্ক তৈরি করা হচ্ছে, অর্থাৎ টেরার ফান্ড তৈরি করা হচ্ছিল, সন্ত্রাসবাদীদের জন্য ফান্ড, টাকা তৈরি করা হচ্ছিল, অর্থাৎ অর্থের একটা উৎসই ছিল এই মাদক পাচার। আর সেটাই এবার আটকাতে চাইছে রাজ্য সরকার। অবশ্যই এটা সম্ভব তখন হয়েছে যখন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক সহযোগিতা করছে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের। গতকালও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নিয়ে আলোচনা করেছেন। রাজ্য প্রশাসনের 3 শীর্ষ আধিকারিক সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিপি, ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের যিনি গোয়েন্দা দপ্তরের অধিকর্তা তিনিও উপস্থিত ছিলেন। এবং তাদের যে সম্মিলিত আলোচনা, সেখানে কার্যত এটা একটা বাস্তব রূপ পাচ্ছে, অন্তত তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সোমরাজ, এই যে ঈগলের কথা বলছো, খুব মানে একদম যদি আমরা আতশ কাচের নিচে ফেলে দেখি, তাহলে দেখবো যে এটা ধরতে গেলে প্রথমে ধরতে হবে ট্রানজিট পয়েন্ট, মানে কোথা থেকে মাদক ঢুকছে আমার রাজ্যে, এবং তারপর ছড়িয়ে পড়ছে
কোথায় কোথায় ছড়িয়ে পড়ছে, ডিস্ট্রিবিউশন কিভাবে হচ্ছে। তো এই ঈগল টিম কিভাবে কাজ করে, মূলত তেলেঙ্গানায় তারা কিভাবে অপারেশন চালিয়ে এসেছে? দেখো, যেটা প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন যে তেলেঙ্গানায় এই ঈগল ফোর্স সাফল্য পেয়েছে মাদক দ্রব্যের টেরর লিঙ্ক আটকাতে, এবং এই যে মাদকের যে একটা চক্র রয়েছে সেই চক্রের পর্দা ফাঁস করতে পেরেছে। এবং সেটা কি পদ্ধতিতে তারা কাজ করেছে সেটা অবশ্য বরাবরই তুমি জানো যে পুলিশের বেশ কিছু কাজ গোপনীয় থাকে, কিন্তু এই যে তারা কিভাবে সাফল্য পেয়েছে সেই সাফল্যের লিঙ্কটাকেই ধরতে চাইছে এ রাজ্যের অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স। সেই কারণেই ঈগল ফোর্স যেভাবে কাজ করে, যে ধাঁচে কাজ করে, সেই ধাঁচে এ রাজ্যে বা বাংলায় অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স কাজ করবে। এবার যেটা তোমাকে অবশ্যই জানাতে চাইবো, যেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে দাঁড়িয়ে, এই যে বাংলার তোমাকে যেটা বলছিলাম তিনটে রুট, এই তিনটে রুট যেটা আমাদের হাতে এসে পৌঁছেছে, প্রথমত রুট দেখা যাচ্ছে বাংলাদেশ ও নেপাল সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে মাদক এ রাজ্যে ঢুকছে। এটা হচ্ছে একটা রুট। দ্বিতীয়, তুমি একদম ঠিক 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 জায়গাটাই ধরেছো যে এই রুটগুলো আসার কারণ হচ্ছে, রুটগুলো যেভাবে তৈরি হয়েছে বা বিন্যাস হয়েছে, আমরা খুব সতর্কভাবে যদি দেখি তাহলে আমরা সোনালী ত্রিভুজের কাছে রয়েছি। যে সোনালী ত্রিভুজ কুখ্যাত, বিশ্বে কুখ্যাত মাদকের কারবারের জন্য বিখ্যাত, সেই সোনালী ত্রিভুজের কাছে রয়েছি। সেখান থেকে পাহাড় জঙ্গল পেরিয়ে, দুর্গম এরিয়া পেরিয়ে মাদক পাচার হয়, আসে আমাদের রাজ্যে। এবং কতটা ভয়ের জানেন, কতটা ভয়ের, কার উপর ভরসা করবেন? স্কুলে যায় বাচ্চারা, বলা হয় একটা সময় আমরা দেখতাম ড্রাগ পেডলাররা তারা স্কুলে বাচ্চাদের মধ্যে মাদকের নেশা ধরিয়ে দিচ্ছে। আচ্ছা, তারা তো ড্রাগ পেডলার, তারা মাদকের কারবার করে, ঘোষিত, তাদের ধরা যায়, তারা চিহ্নিত দাগি অপরাধী, তাদের জেলে পাঠানো যায়। যদি কোনো টিচার মাদক কারবারি হয়ে যান, তাহলে দিনের বেলা ভূগোলের শিক্ষক, ভূগোল পড়ান স্কুলে, রাতে মাদকের কারবার, ভাবা যায়? নাগরা কাটা ভূগোলের শিক্ষক এক স্কুলে, ভূগোলের টিচার। এবার টিচার যদি মাদকের কারবার হন, তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে ব্যাপারটা ভাবুন তো। কেন আমাদের এখানে অ্যান্টি নার্কোটিক স্কোয়াড দরকার? এবার ভাবুন কোন ভয়ঙ্কর জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। একজন টিচারের উপরে কি করে ভরসা করবেন আপনি? স্কুলে পাঠাবেন বাচ্চাকে কিভাবে? টিচার ড্রাগের ব্যবসা করছে। আচ্ছা, এই ড্রাগ আসছে কোথা থেকে? মাদক আসছে কোথা থেকে? দেখা যাক, আমরা রুটটা বোঝার চেষ্টা করব। আমাদের এই রাজ্যে মাদক কোথা থেকে আসছে? আমাদের রাজ্যে আকাশ পথে মাদক ঢোকে, আমাদের রাজ্যে সড়ক পথে মাদক ঢোকে, রেল পথে মাদক ঢোকে, আবার জলপথেও ঢোকানোর ব্যবস্থা হয়। এক এক করে দেখাই আকাশ পথে মাদক কিভাবে আসে। সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ায় যেখানে মাদকের কারবার হয়, সেই সব জায়গা থেকে সরাসরি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে, থাইল্যান্ড থেকে, ভিয়েতনাম থেকে কলকাতা বিমানবন্দর, সেখান থেকে ছড়িয়ে যায় রাজ্যে। আচ্ছা, বলছিলাম না যে উত্তর পূর্ব সবচেয়ে ভয়ঙ্কর জায়গা? কিভাবে? দেখুন, সড়ক পথে মায়ানমার, যে সোনালী ত্রিভুজের কথা আমরা বলছি, সেই সোনালী ত্রিভুজের মধ্যে মায়ানমারও পড়ছে। মায়ানমার থেকে মিজোরাম হয়ে, ত্রিপুরা হয়ে আমার রাজ্যে পশ্চিমবঙ্গে ঢুকছে। আরো রুট আছে, দেখুন, বাংলাদেশ থেকে সরাসরি, বাংলাদেশ থেকে আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের বেশ কিছুটা অংশ, বিরাট জায়গা, মালদার, এই বর্ডারগুলো যেখানে ফেন্সিং নেই মূলত, সেখান থেকে মাদক বেশি করে ঢোকানো হচ্ছে আমাদের রাজ্যে, আমাদের দেশে। এছাড়াও আমরা এবারে পশ্চিম দিকটা দেখি। ঝাড়খণ্ড থেকে একেবারে জাতীয় সড়ক ধরে, ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া হয়ে কোথায় যাচ্ছে খড়গপুরে চলে যাচ্ছে। খড়গপুর একটা হাব। খড়গপুরের বিভিন্ন জায়গায় এই ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে মাদক ঢুকছে। ঢোকার পর কি হচ্ছে? খড়গপুরে যখন ঢুকছে, খড়গপুরে ঢোকার পর কি হচ্ছে? ওড়িশা থেকেও ঢুকছে। ঢোকার পর দুটো রুট আছে। প্রথমত এই খড়গপুরে ঢোকার পর খড়গপুর থেকে কোথায় যাচ্ছে না, খড়গপুর থেকে সরাসরি
কোলাঘাট হয়ে সাঁতরাগাছি হয়ে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা ছড়িয়ে যায়। আরও একটা রুট আছে জলপথে, খড়গপুর থেকে জলপথে আস্তে আস্তে দক্ষিণ 24 পরগনা সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় চলে যায়। এর বাইরে আরও একটা ভয়ঙ্কর রুট আছে, যে রুটের কথা ম্যাপে দেখানো যাবে না। তার কারণ সেই রুট হলো ভার্চুয়াল রুট। সেই রুট যেখানে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন হয়, যেখানে ডার্ক ওয়েবের মাধ্যমে কেনা বেচা হয়। আপনার বাড়িতে একটা পার্সেল চলে যাবে, কুরিয়ার পার্সেল দিয়ে আসবে আপনার বাড়িতে, মাদক পৌঁছে যাবে আপনার ঘরে, কোনো ম্যাপে কোথাও কোনো হদিশ নেই। কিন্তু এখানেই শেষ নয়। যদি মাদক কারবারিরা মারাত্মকভাবে ঝাঁপিয়ে পড়ে আমাদের দেশের সর্বনাশ করতে, তো আমাদের দেশের গোয়েন্দারাও তো চুপ করে বসে নেই। আর সেই জন্যই এক এক করে রুটের পাতাগুলো কাটা হচ্ছে। কিভাবে? আউটপুট এডিটর অনির্বাণ আমার সঙ্গে আছে। অনির্বাণ, একের পর এক আমি যদি দেখাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটের কথা আমরা বলছিলাম মায়ানমার। আমরা একবার দেখি মায়ানমার থেকে যে রুটটা আসছে, যে রুটটা মায়ানমার থেকে এসে মিজোরাম হয়ে ত্রিপুরা, এই রুটে কি এখন আর যাওয়া আসা করা যায়? এই রুটে মাদক পাচার সম্ভব? অতনু, থ্যাঙ্কস টু অজিত দোভাল অ্যান্ড হিজ কোম্পানি, মায়ানমারের এই যে রুটটা যেখান দিয়ে সব থেকে বেশি মাদক একসময় আমাদের দেশে ঢুকতো, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে, মেঘালয় হয়ে এবং তারপরে সেখান থেকে ত্রিপুরা হয়ে, সেই রুটটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। কেন বন্ধ হয়েছে? আমরা জানি মায়ানমারের দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। ওখানে যে জুন্টা সরকার, তাদের সঙ্গে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে। এখন শোনা যায়, তার কিছু প্রুফ অতীতে রয়েছে, এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে একসময়, মানে যারা এখন জুন্টার বিরুদ্ধে লড়ছে, একসময় এদের হাতে অস্ত্র তুলে দিয়েছে চীনই। এই প্রত্যেকটা বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে হয় সোশ্যালিস্ট, নয় লিবারেশন, নয় কমিউনিস্ট, নানান রকম নামের মোড়ক আছে। ফলে চীন নাকি একসময় এদের হাতে অস্ত্র তুলে দিত। কিন্তু যে কোনো কারণেই হোক, মায়ানমারের ভিতরে জাতিসত্তার আন্দোলন এবং পরিচয় এত বেশি তীব্র, তুমি পূর্ব দিক আর পশ্চিম দিকে যদি, মানে মায়ানমারের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যদি আসো অথবা উত্তর থেকে যদি দক্ষিণে চলে যাও, তাহলে তুমি কিছুতেই দুটো জাতিসত্তার যে চাহিদা, সেটা তুমি কিছুতেই মেটাতে পারবে না। মানে দুটো জাতিসত্তার দাবি তুমি কিছুতেই এক জায়গায় আনতে পারবে না। ফলে চীন হয়তো অনেক হাত পুড়িয়ে শেষ পর্যন্ত এখান থেকে সরে এসে তারা কি করেছে, তারা এখন জুন্টা সরকারকে একেবারে নিঃশর্ত সমর্থন দেয়। এই যে বিদ্রোহী গোষ্ঠীগুলো, যারা একসময় চীনের ইশারায় বা নির্দেশে চলতো, তারা চীনের মদতেই এখানে মাদক চাষ করত, অথবা থাইল্যান্ড থেকে আসা মাদক এই রুট দিয়ে ভারতে ঢোকাতো। এটা ছিল ত্রিভুজের কথা, যেখান থেকে মাদক ঢোকার কথা বলছিলে। এবং এটা এই মাদকের কারবার করে এরা কি করতো, এই মাদকের কারবারে যে অর্থ এরা পেতো, তা দিয়ে এরা নতুন করে অস্ত্রশস্ত্র কিনতো, দেশের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে পারতো বা আরো বড় করে যুদ্ধটাকে সাজাতে পারতো। এই রুটটা কিভাবে বন্ধ হলো? জুন্টা সরকারের সঙ্গে চীনের সরকারের একদম সরাসরি সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পর, চীনের কমিউনিস্ট সরকারের এই বিদ্রোহী গোষ্ঠীগুলো একটু একটু করে চীনের উপরে ক্ষুব্ধ হতে থাকে। এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে শোনা যায়, এর কোনো সরাসরি প্রমাণ দেওয়া সম্ভব নয়, কিন্তু এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ভারত বিরোধিতার পথ থেকে সরিয়ে আনতে অনেকটাই সক্ষম হয়েছেন আমাদের কূটনৈতিকরা, আমাদের গোয়েন্দারা। তাদেরকে বোঝানো গিয়েছে যে ভারতের ভিতরে মাদক ঢুকিয়ে অস্ত্রশস্ত্রের কারবার, অস্ত্রের জন্য অর্থ নেওয়ার জন্য তাদের সত্যিকারই দীর্ঘকালীন কোনো স্বার্থ নেই। অতএব সেই জায়গা থেকে অতনু এই রুটটা বন্ধ। এই রুটটা যখন বন্ধ হয়ে গিয়েছে, তখন নতুন একটা রুট খুলেছে অতনু। সেই রুটটা কোনটা? আচ্ছা, নতুন রুট খুলেছে মানে এই রাস্তাটা কাটা গেল, এখান থেকে আমার রাজ্যে আর ঢুকছে না মাদক, ভেরি ফাইন। তাহলে পরের রুট বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশের কথা বলছিলাম। বাংলাদেশ থেকে এই মালদা, দক্ষিণ দিনাজপুর সবচেয়ে মারাত্মক জায়গা, কারণ এইখানটায় বিস্তীর্ণ জায়গায় কাঁটাতার নেই। শুধু কাঁটাতার নেই নয়, দীর্ঘদিন ধরে যে কাঁটাতার না থাকা, জমি দিতে না চাওয়া, জমি না দেওয়া বিএসএফকে, গতকালই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে গিয়েছেন, হাতে পায়ে ধরেছি রাজ্যের মুখ্যমন্ত্রী। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে পায়েও ধরেছেন, তবু জমি পাননি। এখন তো জমি পাওয়া গিয়েছে, তাহলে এখন কোথায় সমস্যা? কাঁটাতার দিতে কিছুটা তো সময় লাগবেই, তারপরেও থ্রেটটা থেকে যাচ্ছে। কেন জানো অতনু? এই যে তুমি যে সীমান্তটা দেখাচ্ছ না, এই সীমান্তটা ভারতের দিকটা বলছি না, ওপারটাতে, এই সীমান্তের ধার দিয়ে তুমি যদি দেখো, শেষ নির্বাচনে, মানে তারেক রহমান, জামাতপুর ওই জায়গাটা নিয়েছিল, তারেক রহমান যে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন, মানে তার দল, এবং তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, এই নির্বাচনে এই গোটা এলাকাটাতে কিন্তু কোনো বিএনপি টিএনপি নয়, তুমি একেবারে জামাতের বারবারন্ত দেখতে পাবে। একবার সেই রেজাল্টটা একবার দেখি, যে আমাদের ম্যাপ রয়েছে, আমাদের সেই ম্যাপটা একবার দেখি। ম্যাপে আমরা দেখলে স্পষ্ট বুঝতে পারবো যে আমাদের এলাকা, মানে আমাদের একদম সীমান্ত জুড়ে এখানে কিভাবে জামাতের বারবারন্ত
Exactly. তো ওই জামাতের বারবারন্ত যখন এখানে অনির্বাণ, তাহলে আমার এখানে একটা প্রশ্ন থাকবে, তাহলে মানে তো আমরা অনেক আগে থেকে সেন্স করেছি, আমরা অনেক আগে থেকে বুঝতে পেরেছি যে এখান থেকেই আসবে, এখান থেকে মাদক ঢুকবে, এই হলো। এক্স্যাক্টলি। এই যে তুমি দেখো এই যে সবুজ অংশগুলো, এই সবুজ অংশগুলো হচ্ছে সব জামাতের জেতা কেন্দ্র। এই পুরোটা অর্থাৎ পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা যে অঞ্চলগুলো তুমি দেখো, এখানে হচ্ছে পুরো একেবারে জামাতের এই যে সবুজ হয়ে থাকা অংশগুলো, এগুলো হচ্ছে জামাতের জেতা সিট বা কেন্দ্র। এই গোটাটা সবুজ হয়ে রয়েছে, অর্থাৎ এই গোটা জায়গাটাই হচ্ছে জামাতের কবজায়। জামাতের সঙ্গে মাদকের সম্পর্কটা কি, অতএব এটা বোঝানোর জন্য দুটো উদাহরণ যথেষ্ট। এক, লাদেনকে, তার বাহিনীকে, এবং পরবর্তীকালে সম্পর্কে লাদেনের শ্বশুর আয়মান আল জাওয়াহির, আমরা জানি আফগানিস্তানের কথা, মোল্লা উমর, তাদের কথা আমরা জানি। তাদেরকে আফগানিস্তান অর্থাৎ তালিবানদেরকে আমেরিকা যেরকম সরাসরি অস্ত্র দিয়ে সাহায্য করেছিল, তেমনি আফিম চাষ করিয়ে আরও বেশি অর্থ এবং অস্ত্র জোগাড় করবার জন্য আফিম চাষ করিয়ে তালিবানদের হাতে আরেকটা নতুন অস্ত্র আমেরিকা তুলে দিয়েছিল। সে অস্ত্র শুধু আফগানিস্তানে ব্যবহার হতো না, অর্থাৎ মাদক, তা পাঞ্জাব সীমান্ত দিয়ে আমাদের দেশে ঢুকেছে। খালিস্তানি আন্দোলনের সময় একটা বিরাট অংশের তরুণ প্রজন্মের ছেলে মেয়েকে আমাদের দেশে, আমাদের পাঞ্জাবে রীতিমতো হোঁপড়া করে দেওয়া হয়েছে। উড়তা পাঞ্জাব, তুমি যে উড়তা বাংলা দেখাচ্ছিলে, উড়তা পাঞ্জাব তৈরি হয়েছিল সেই সময়টাকে ঘিরে। অর্থাৎ এই যে তীব্র ইসলামিক জঙ্গি গোষ্ঠীগুলো, শক্তিগুলো, এদের সঙ্গে মাদকের সম্পর্ক একেবারে আষ্টপৃষ্ঠে জড়িয়ে। এই জায়গাটাকে আমি বোঝার চেষ্টা করছি অনির্বাণ, আমরা বলছি উড়তা বাংলা, বলতে ভালো লাগছে না আমাদের, শুনতে ভালো লাগছে না, এখানে যখন আমরা স্ক্রিনে দিচ্ছি দেখতেও ভালো লাগছে না। আমার মনে হয় এই নাম্বারটা একটু পরিষ্কার করে দেওয়া যাবে, যেটা আমরা দেখাচ্ছিল একটু আগে, আরেকবার যদি নাম্বারটা দেওয়া যায়। 91 সালে জামাতের সিটের সংখ্যা কত ছিল? এটা তো সীমান্ত বরাবর জামাতের দাপট, এই দাপট কিভাবে বেড়েছে সেইটা যদি আমরা একবার রাখতে পারি, সিটের সংখ্যা যেভাবে বেড়েছে। এটা তো অসমের ছবি পাচ্ছি, মেঘালয় পাচ্ছি, কোচবিহার পাচ্ছি, আমাদের বর্ডারে যে জায়গাগুলো রয়েছে, এবং ভারতের সীমান্ত লাগোয়া যে অংশগুলোতে জামাতের দাপট বেড়েছে। এটা উত্তর 24 পরগনার ওপারে সাতক্ষীরা, নদিয়ার ওপারে মেহেরপুর, এগুলো সব জামাতের কবজায়। কিন্তু আমি চাইছিলাম জামাতের সিট সংখ্যাটা যদি পিসিআর একবার চালাতে পারে, জামাতের সিট সংখ্যা কিভাবে 91 সাল থেকে বাড়তে বাড়তে গিয়েছে। একটু আগে ওরা দেখাচ্ছিল এক্স্যাক্টলি এইটা, 20টা আসন। 2008-এ দেখো, যখন হাসিনার শাসন একেবারে সুপ্রতিষ্ঠিত, শেখ হাসিনা, ভারতের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক বাংলাদেশে, ওটা নেমে যায় 2-এ। এবং দেখো বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে শুরু করা, তীব্র ভারত বিরোধী শক্তি বাংলাদেশের বিরুদ্ধে সক্রিয় হওয়া, হাসিনার দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হওয়া, 68-তে গিয়ে পৌঁছে জামাতের আসন। এই জামাতের সঙ্গে আমেরিকার সম্পর্ক, সেটাও আমরা জানি। অতনু, জামাতকে কেন আমেরিকা এত আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, জামাতকে উস্কে কিভাবে বাংলাদেশের নির্বাচিত সরকারকে উৎখাত করেছে, জামাত সব থেকে বেশি অর্থ এবং অস্ত্র সাহায্য থ্রু আইএসআই কিভাবে আমেরিকার কাছ থেকে পেয়ে ভোগ করে আমরা জানি। ফলে ঠিক ওই একই মডেলে যেভাবে আফগানিস্তানে গাঁজা চাষ করিয়ে, আফিম চাষ করিয়ে আমেরিকা আফগানিস্তানের লোকেদেরকে তো বটেই, মানে তালিবানদেরকে তো বটেই, তাদেরকে অস্ত্র অর্থ জুগিয়েছে একদিকে, অন্যদিকে আমাদের পাঞ্জাব পর্যন্ত তার সেই সহজ খারাপ সময়টার সব থেকে খারাপ উদ্দেশ্যগুলোর দাম দিয়েছে আমি বলবো রাদার, যে কারণে তুমি উড়তা পাঞ্জাব থেকে উড়তা বাংলা বলছো। ঠিক একই মডেলে বাংলাদেশের ভিতরে জামাতকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ রুট দিয়ে ভারতে মাদক ঢুকিয়ে ভারত বিরোধী কারবার ফেলে। কিন্তু অনির্বাণ, সেখানে আমার একটা প্রশ্ন থেকেই যাবে। আমরা দেখেছি বা বিভিন্ন জায়গায় পড়েছি, যে সময়ের কথা তুমি বলছো পাঞ্জাব, যে সময় একের পর এক মাদক ঢোকানো হচ্ছে, টেরর ফান্ডিং হচ্ছে, খালিস্তানিরা চতুর্দিকে দাপিয়ে বেড়াচ্ছে, সত্যি কি বাংলা এরকম পরিস্থিতিতে চলে যেতে পারতো? সেই সম্ভাবনা তৈরি হয়ে গেছে। 2026 সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে না গেলে এবং বিজেপি ক্ষমতায় না এলে যে কাজগুলো হতো না, তার মধ্যে অন্যতম কাজ সীমান্তে বেড়া দেওয়ার কাজ। সীমান্তে বেড়া দেওয়ার প্রয়োজনে, সীমান্তকে সুরক্ষিত করার প্রয়োজনে বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার কাজ। এই সুরক্ষা বলতে অতনু, তুমি কিছুক্ষণ আগে বলছিলেন, আমি শুনছিলাম যে আপনারা কি ভাবছেন বিকেল 5টার সময় অতনু এসে হঠাৎ ভয় দেখাতে বসতো কেন, ড্রাগ নিয়ে ইত্যাদি, আপনার ছেলে মেয়েকে কোথায় পড়তে পাঠান ইত্যাদি তুমি বলছিলে, এক শিক্ষক ধরা পড়ার কথা নাগরা কাটাতে। সুরক্ষা বলতেও কিন্তু আমরা অনেক সময় বুঝি এটা দূরের ব্যাপার। আচ্ছা, ও তো মিলিটারি আছে, বিএসএফ আছে, ওরা পাহারা দিচ্ছে না। সুরক্ষা মানে যে সবসময় গোলা বন্দুক এ সমস্ত নিয়ে পাহারা দেওয়া, তা কিন্তু নয়। সুরক্ষা মানে কিন্তু আপনার ছেলেমেয়ের জীবনটা নিয়েও চিন্তা করা, অর্থাৎ আপনার ছেলেমেয়ের জীবন মাদক দিয়ে বিষিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা। সীমান্ত সুরক্ষা মানে শুধু অস্ত্র, গোলা বন্দুক, জঙ্গি বারুদ ঢুকছে তা নয়, সীমান্ত মানে মাদকও ঢুকছে কিনা, মাদক ঢুকতে বাধা দেওয়া যাচ্ছে কিনা। ফলে এই সীমান্তটা কিন্তু যতটা উন্মুক্ত হয়েছিল এবং মাদকের কারবার যেভাবে বেড়েছে বা বাড়ছে, তারপরেও মানে তুমি ভাবো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে এসে বৈঠক করতে হচ্ছে আলাদা করে মাদক আটকানোর জন্য, পশ্চিমবঙ্গতে তেলেঙ্গানা মডেল ফলো করতে হচ্ছে। তার মানে
এখানে সরকার না বদলালে, জমি দেওয়া না গেলে পশ্চিমবঙ্গের অবস্থা কি হতে পারতো? উড়তা তো আমার মনে হয় খুব ছোট শব্দ, আমরা হয়তো উড়েই যেতাম। একটা প্রজন্ম পুরো শেষ হয়ে যেত মাদকের জন্য, ঠিক যেরকম ভাবে পাঞ্জাবের ক্ষেত্রে হয়েছে। অনির্বাণ আমাকে যেমন বলছিল, তেমনি আমি আপনাদের আরো একবার দেখিয়ে দিতে চাইবো যে কোন কোন রুটগুলো গুরুত্বপূর্ণ। এবং অনির্বাণ বলছিল যে এর মধ্যে থেকে বাংলাদেশ রুটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন, কেন না বাকি রুটগুলো আস্তে আস্তে আমরা কাটতে শুরু করে দিয়েছি। এবং আরও মারাত্মক জায়গা হলো যে একেবারে সীমান্ত, কাঁটাতার, এই সব জায়গা ভুলে যদি আমরা দেখতে যাই, তাহলে দেখব একেবারে আমার বাড়ির উঠোনে, বাড়ির ব্যালকনিতে এই মাদকের ভয়াবহতা যে কোনো দিন ডানা মেলতে পারে, যে কোনো দিন ডালপালা মেলতে পারে। তার কারণ ওই যে বললাম, নাগরাকাটার এক শিক্ষক, ভূগোল শিক্ষক, যিনি আসলে মালদার বাসিন্দা, তিনি দিনের বেলায় শিক্ষকতা করছেন, রাতে মাদকের কারবার করছেন। কজন এরকম আছেন আমরা জানি না। আস্তে আস্তে ধরা পড়ছে কেন? তার কারণ আস্তে আস্তে সিকিউরিটি টাইট হচ্ছে, আস্তে আস্তে নজরদারি বাড়ছে। আর এবার তো ঈগলের নজরদারি, যে ঈগল তেলেঙ্গানায় সফলভাবে দেখিয়ে দিয়েছে কিভাবে মাদক পাচার বন্ধ করা যায়, সেই ঈগল সেই একই ফর্মে আমাদের এখানে এবার নজরদারি। কোথা থেকে শুরু হবে নজরদারি? প্রত্যেকটা রুট আবার দেখাবো রুটগুলো, প্রত্যেকটা রুট একের পর এক কাটতে হবে। কোন কোন রুটে আমার রাজ্যে ঢোকে, প্রথম পয়েন্ট এক এক করে যদি আমরা কাটি। প্রথম রুট, কড়া সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। কোথায় কড়া সিকিউরিটির ব্যবস্থা করতে হবে? এয়ারপোর্টে, এই কলকাতা এয়ারপোর্টে। কেন কলকাতা এয়ারপোর্টে? তার কারণ কলকাতা এয়ারপোর্টে ভিয়েতনাম থেকে, থাইল্যান্ড থেকে, সিঙ্গাপুর থেকে এইখানে চলে আসছে মাদক, এখান থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন দিকে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এবং উত্তরের দিকে চলে যাচ্ছে বাংলাদেশে। গেল, এবার দেখা যাক এই রুট, সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট। কিছুক্ষণ আগে অনির্বাণ আপনাদের বলছিল মায়ানমারের উপর থেকে চীনের কর্তৃত্ব সরে যাচ্ছে, ফলত এখান থেকে আস্তে আস্তে মিজোরাম হয়ে, ত্রিপুরা হয়ে পশ্চিমবঙ্গে যে মাদক ঢোকা বন্ধ হচ্ছে, এখানেই বন্ধ হচ্ছে। তাহলে পরের রুট কোনটা? পরের রুট হলো এই রুট, যে রুটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট। কেন বলছি এই রুট গুরুত্বপূর্ণ রুট? তার কারণ এই রুটেই এবার মাদক ঢুকছে। কিভাবে ঢুকছে মাদক? না, এই রুটে বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোয় ফেন্সিং নেই। এই বর্ডার, বাংলাদেশের বর্ডারে বেশিরভাগ জায়গায় জামাতের বাড়বাড়ন্ত। তাহলে জামাত চায় অশান্তি সৃষ্টি করতে। জামাতের ফান্ডিং কোথা থেকে হচ্ছে? জামাতের ফান্ডিং অনেক কূটনীতিক বলছেন হচ্ছে আমেরিকা থেকে, জামাতের ফান্ডিং হচ্ছে পাকিস্তান থেকে, আবার চীনেরও মদত রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষ, বলছেন অনেক কূটনীতিবিদ। অর্থাৎ ভারত অশান্ত হলে, ভারত অস্থির হলে যাদের সুবিধা তারা সবাই জামাতের হাত শক্ত করছে। আর জামাত মাদক ঢোকাচ্ছে কোথায়? পশ্চিমবঙ্গে ঢোকানোর মানে ভারতে ঢোকানো। পশ্চিমবঙ্গে ঢুকিয়ে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এবং শুধু তাই নয়, ভিন রাজ্য দিয়ে ঢোকানো হচ্ছে। ঝাড়খণ্ড থেকে আসছে আমার রাজ্যে, ঝাড়খণ্ড পুরুলিয়া হয়ে, এবং তারপর চলে যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আবার খড়গপুরে ঢুকছে। খড়গপুর একটা বড় হাব। আমরা বলি যে খড়গপুর একটা মিনি মেট্রো, যে মিনি মেট্রোয় বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকেন, বিভিন্ন ধর্মের মানুষ থাকেন, তারই আড়ালে সেখানে মাদকের কারবার চলছে। খড়গপুর থেকে এসে সেই খড়গপুর থেকে কোলাঘাট হয়ে, সাঁতরাগাছি হয়ে কলকাতায় ছড়িয়ে পড়ছে। আবার কলকাতা থেকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ওদিকে মালদা, মুর্শিদাবাদ। ট্রেন পথে যাচ্ছে, সড়ক পথে যাচ্ছে, রাজ্য জুড়ে মাদকের চক্র ছড়িয়ে পড়ছে। যে চক্র বন্ধ করবে এবার ঈগল, করতেই হবে। তার কারণ শঙ্কা এবার সীমান্তে নয়, শঙ্কা আমার আপনার বাড়ির উঠোনে, আমাদের পরের প্রজন্মকে নিয়ে। সেই প্রজন্মকে সেফ রাখতে গেলে, সুরক্ষিত রাখতে গেলে উড়তা বাংলা ওরা বন্ধ করতেই হবে।